আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেকচার অফ ইলেকট্রনিক্স। সো আজকে আমাদের ইলেকট্রনিক্সের ফার্স্ট লেকচার, যেখানে তোমাদেরকে সেমিকন্ডাক্টরের ইন্ট্রোডাকশন দেওয়া হবে। এর মাঝে থাকবে সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার, ব্যান্ড ডায়াগ্রাম এবং কিভাবে আমরা ডোপিং করার মাধ্যমে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়াতে পারি সেই কনসেপ্টগুলো। সো ইন্ট্রোডাক্টরি সেমিকন্ডাক্টর নিয়ে যা যা বলা দরকার আমরা আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। আমরা বোর মডেল অনুযায়ী জানি যে এখানে আমাদের একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারপাশে সব ইলেকট্রনগুলো হচ্ছে রিভলভিং অবস্থায় থাকে। এখন যেই ইলেকট্রনগুলো যেই পথ ধরে ঘুরতে থাকে সেই পথ একটা নির্দিষ্ট একটা পথ আছে, যেগুলোকে আমরা সাধারণত অরবিট বলে থাকি বা শেল বলে থাকি। তো এই অরবিটের বাইরে সে অন্য জায়গায় স্টে করতে পারে না। বা এখানে আমরা যদি এভাবে বলি যে এখানে এটা একটা নিউক্লিয়াস, আর এই যে চারপাশে এটা হচ্ছে প্রথম যে অরবিটটা, সেটা তারপর আরেকটা অরবিট। এখন এখান থেকে এইটার মাঝে যে অবস্থাটা, সেই জায়গায় সে কখনোই স্টে করতে পারে না। এবং যদি ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে তাকে যেতে হয়, আমরা জানি একটা সার্টেন এনার্জি তাকে গেইন করে তারপরে এখানে যেতে হয়। আচ্ছা, এখন এই যে অরবিটগুলা, এগুলাকে আমরা সাধারণত এনার্জি লেভেলও বলে থাকি। মানে এখানে যখন বললাম যে ফার্স্ট অরবিটে স্টে করার জন্য তার একটা সার্টেন এনার্জি থাকতে হবে, সেকেন্ড অরবিটে স্টে করার জন্য অন্য একটা এনার্জি থাকতে হবে, এবং ফার্স্ট থেকে সেকেন্ড অরবিটে যদি জাম্প করতে চায় তাহলে ওই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করার পরই সে ওখানে যেতে পারবে। এখন এই যে অরবিটগুলো, সেগুলোকে আমরা এনার্জি লেভেল বলে থাকি। সো ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। সো এনার্জি লেভেলগুলো যদি আমরা এভাবে ড্র করতে চাই, যে এখানে আমাদের নিউক্লিয়াসের যেই লাইনটা, সেটাকে আমরা বলছি এজ অফ নিউক্লিয়াস। এরপর ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। সো এখান থেকে এখানে উঠতে গেলে তাকে এই দুইটার ডিফারেন্স যেইটুকু এনার্জি আছে, সেইটুকু এনার্জি তাকে গেইন করে তারপরে উঠতে হবে। একই রকমভাবে সেকেন্ডটা থেকে যদি থার্ডটাতে চলে আসতে চায়, তাহলে তাকে ওই সমপরিমাণ এনার্জিটাকে বাদ দিয়ে বা ফেলে দিয়ে তারপর ফার্স্ট এনার্জি লেভেলে আসতে হবে। আচ্ছা, এখন সেমিকন্ডাক্টর পড়ার আগে আমাদেরকে এনার্জি ব্যান্ড জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে পড়তে হবে। এখন আমরা এনার্জি লেভেল দেখলাম। এনার্জি লেভেলে আমরা জানি যে প্রতিটা আইসোলেটেড অ্যাটম একটা স্পেসিফিক এনার্জি লেভেলে থাকে, এবং এই স্পেসিফিক এনার্জি লেভেলগুলাই শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচারে এক্সিস্ট করে। সো এখানে আমরা একটা সিরিজ অফ এনার্জি লেভেল পেয়ে গেলাম, যে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। এখন কথা হচ্ছে এইগুলার যে অ্যাটমিক স্ট্রাকচারগুলা, সেই স্ট্রাকচারগুলোকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। যত ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা আমি এখানেই লিখছি পাশে। একটা হচ্ছে আমাদের অ্যামরফাস ম্যাটেরিয়াল, আর একটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টাল, আর এটা হচ্ছে পলিক্রিস্টালাইন। এখন এই তিনটার মিনিং কি? অ্যামরফাস ম্যাটেরিয়াল হচ্ছে আমার যতগুলা অ্যাটম থাকবে, এই অ্যাটমগুলা কোনো সাজানো গোছানো ওয়েতে থাকবে না। মানে এই অ্যাটমগুলা যদি আমি এরকম সিরিজ আকারে চিন্তা করতে চাই, যে এটা একদিকে সারিবদ্ধ আছে, এইভাবে আছে, এবং এইটুকু সারিকে নিয়ে আমি আবার রিপিট করে এই অ্যাটমটার পুরো একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারতেছি, এরকম পসিবল না। সো অ্যামরফাসে একেবারে র্যান্ডমলি অ্যাটমগুলা স্টে করে। যেমন আমরা যদি একটা ইটের ঘরের কথা চিন্তা করি, এই ঘরের দেয়ালগুলো তৈরি হয় হচ্ছে প্রতিটা ইট দিয়ে। সো ইটটা হচ্ছে এখানকার ইউনিট। তো আমি যদি একটা ইটের পর আরেকটা সেম সাইজ, তারপর সেম সাইজ অ্যান্ড স্ট্রাকচারের ইট যদি বসাই, তাহলে পুরো ঘরটার দেয়াল তৈরি হবে। এখন অ্যামরফাস ম্যাটেরিয়ালে এরকম সেম কোনো ধরনের ব্লক বা সেম ইউনিট সেল পাশাপাশি বসায় ম্যাটেরিয়ালটার স্ট্রাকচারটাকে ডিফাইন করা যায় না। আর ক্রিস্টালে এরকম সুন্দর সারিবদ্ধ একটা স্ট্রাকচার থাকে, যেমন আমরা হচ্ছে কিউবের সাথে পরিচিত। সো কিউবিক স্ট্রাকচারের কথা যদি বলি, কিউবিক স্ট্রাকচার কেমন হয়? এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব, এখানে একটা কিউব বলছি, অ্যাটম আছে, মানে এই 4 কোণায় 4টা কিউব আছে। এখন এটাকে যদি আমি বারবার রিপিট করি, এই যে এইটুকু হচ্ছে আমার একটা ইউনিট সেল, এইটুকু হচ্ছে আমার একটা ইউনিট সেল, এইভাবে প্রতিটার একটা সারিবদ্ধভাবে সাজানো গোছানো ওয়েতে ইউনিট সেলকে বারবার রিপিটেশনের মাধ্যমে যদি আমরা একটা স্ট্রাকচারকে ডিফাইন করতে পারি, সেটাকে আমরা বলবো ক্রিস্টাল স্ট্রাকচার। আর পলিক্রিস্টালাইন হচ্ছে এই দুইটার মাঝামাঝি, মানে কিছু এরিয়া জুড়ে তারা সুন্দর সারিবদ্ধভাবে থাকবে, ওই আলাদা আলাদা পোর্শনটা নিয়ে আমরা আবার এটা রিপিটেশন করতে পারি। সো আমাদের এইখানে সেমিকন্ডাক্টর যেটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার হবে।
সো ক্রিস্টাল স্ট্রাকচার যখন হবে, এটা একটা অ্যাটম তার পাশে অনেকগুলো অ্যাটম নিয়ে থাকবে। এখন এই অ্যাটমগুলোর বারবার রিপিটেশন হবে। সো দেখা গেছে যে ক্রিস্টাল এই স্ট্রাকচারে পাশাপাশি যে অ্যাটমগুলা, এই অ্যাটমগুলোর মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়, এবং এই ইন্টারাকশন হওয়ার কারণে প্রতিটা অ্যাটমের যে স্পেসিফিক একটা এনার্জি থাকার কথা ছিল, এই স্পেসিফিকেশনটা আমরা একটা পয়েন্টে এসে দাঁড় করাইতে পারি না। সো দেখা যায় এনার্জি লেভেল যেটা বললাম, এই এনার্জি লেভেলটা একটা স্প্যান অফ এনার্জি তৈরি হয়। যেমন আমি যদি বলি যে ফার্স্ট এনার্জি এটা হচ্ছে 13.2 ইলেকট্রোভোল্ট, তো 13.2 ইলেকট্রোভোল্ট এক্স্যাক্ট এই পয়েন্টটাতেই থাকবে না। সো এটা হতে পারে 13.1 থেকে 13.3। আমি জাস্ট এমনি একটা র্যান্ডমলি একটা এক্সাম্পল দিলাম। তো এখানে কি হয়, আমাদের যে ক্রিস্টাল স্ট্রাকচারে পাশাপাশি যতগুলা অ্যাটম থাকে, এই অ্যাটমগুলোর মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়, এবং এই ইন্টারাকশনগুলা কি করে, আমাদের একই শেল লেভেলে অবস্থিত ইলেকট্রনগুলার এনার্জি স্লাইটলি ডিফারেন্ট করে। তো এখন সবগুলোর এনার্জি যদি আমি একটা স্প্যানের মধ্যে চিন্তা করি, দেখা যায় এরকম এক লাইনে কোনো এনার্জি লেভেল ড্র করা যায় না। আমার কি করতে হয়, এই এনার্জি লেভেলটা একটু এক্সপানশন করে, এই ডিসক্রিট এনার্জি লেভেলগুলা একটু এক্সপান্ড করে, তখন আমরা লেভেল বলি না, তখন আমরা হচ্ছে এগুলাকে ব্যান্ড বলি। সো এখানে একটা লাইন হওয়ার কথা ছিল, একটা লাইন না হয়ে আমরা দেখলাম কি ক্রিস্টাল স্ট্রাকচার হওয়ার ফলে পাশাপাশি অ্যাটমের ইন্টারাকশনের কারণে প্রতি লেভেলের যতগুলা ইলেকট্রন আছে সেগুলার এনার্জিগুলা স্লাইটলি একটা আরেকটা থেকে ডিফারেন্ট হয়। সো সেম অরবিটের ইলেকট্রনগুলার একটা স্প্যান বরাবর এনার্জি থাকে। সেই পুরো স্প্যানটাকে যদি আমি নেই, সেটাকে বলবো হচ্ছে এনার্জি ব্যান্ড। সো আমরা এনার্জি লেভেল থেকে এখন এনার্জি ব্যান্ডের কনসেপ্টে চলে আসলাম। সো আমাদের এখানে একটা লাইনের বদলে এখানে আমাদের একটা এনার্জি ব্যান্ড পাইলাম। এখন আমি যদি বলি যে এই ব্যান্ডের মধ্যে যে কোনো ধরনের এনার্জি একটা ইলেকট্রনের আছে, তার মানে ওই ইলেকট্রনটা এই লেভেলে অবস্থিত বা এই অরবিটে অবস্থিত। তো এই কারণে বলা হয়েছে রেঞ্জ অফ এনার্জিস পজেসড বাই অ্যান ইলেকট্রন ইন এ সলিড ইজ নোন অ্যাজ এনার্জি ব্যান্ড। এখন এই যে এনার্জি ব্যান্ড বললাম, এনার্জি লেভেলে যেরকম মাঝে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে কোনো ধরনের ইলেকট্রন অবস্থান করতে পারতো না, একই রকম এই ব্যান্ডের মাঝেও একটা গ্যাপ থাকবে, এবং এই গ্যাপটাই নির্ধারণ করে এই ম্যাটেরিয়ালটা কোন টাইপের হবে বা এটার কন্ডাক্টিভিটি কীরকম হবে। সো সলিডের যে এনার্জি ব্যান্ডগুলো আছে, ইম্পর্টেন্ট যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটার দিকে আমরা তাকাই। সো ফার্স্টে বলা হয়েছে ভ্যালেন্স ব্যান্ড। সো ভ্যালেন্স শেল আমরা বলতে আমরা কি বুঝি, যে একেবারে একটা অ্যাটম, একটা হচ্ছে মলিকুলের লাস্ট যে অরবিটটা, সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স শেল। তার মানে যদি সিলিকনের কথা চিন্তা করি, সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, তাহলে এটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে। সো এই 4টা ইলেকট্রন নিয়ে যে এনার্জি ব্যান্ডটা থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, সো ভ্যালেন্স ইলেকট্রন যেই ব্যান্ডে থাকবে সেটাকেই বলবো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, এখন ভ্যালেন্স ব্যান্ড কি হয়, প্রতিটা যেই আমরা মলিকুল বললাম, যে কোনো একটা মলিকুলের ভ্যালেন্স ব্যান্ডে আমাদের অবশ্যই ইলেকট্রন থাকবে। যেমন সোডিয়াম যদি চিন্তা করি, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। সিলিকন বললাম, সিলিকনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। আবার আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করি, এটার ভ্যালেন্স শেলটা বা এখনকার ভাষায় ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। সো এখানে আমরা বলতে পারি প্রতিটা গ্যাসের বা হচ্ছে প্রতিটা মলিকুলের ভ্যালেন্স ব্যান্ড কি হবে, পার্শিয়ালি ফিল থাকবে অথবা একেবারে ফুল থাকবে। ঠিক আছে, সো এই কারণে বলা হয়েছে এই ভ্যালেন্স ব্যান্ড নর্মালি ফুল থাকে ইনার্ট গ্যাসের জন্য, নিষ্ক্রিয় গ্যাসের জন্য, এবং বাকি মলিকুলগুলোর জন্য পার্শিয়ালি ফিল থাকে। তার মানে মোটামুটি ভ্যালেন্স ব্যান্ডে অবশ্যই কিছু না কিছু পরিমাণ ইলেকট্রন থাকবে। এখন আমরা জানি যে এই একটা শেলের ইলেকট্রনকে যদি কিছু পরিমাণ শক্তি সাপ্লাই দিই, সেই শক্তিটা কি হয়, উপরের লেভেলে যাওয়ার জন্য তাকে হেল্প করতে পারে। সার্টেন অ্যামাউন্ট শক্তি হয়ে গেলে সে উপরের লেভেলে চলে যায়। এখন এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলা কিছু কিছু ক্ষেত্রে একটু লুজলি বাউন্ড থাকে। তো তখন তাদেরকে যদি আমি এক্সটার্নালি কোনো এনার্জি সাপ্লাই দিই, যেমন টেম্পারেচারের মাধ্যমে হতে পারে, হিটের মাধ্যমে হতে পারে, তখন ওরা কি করে, ওরা হচ্ছে এই ভ্যালেন্স ব্যান্ডে বসেছিল সুন্দরভাবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে গিয়ে ঠিক তার ওপরের যেই শেলটা আছে, একেবারে ফাঁকা ছিল, কোনো ধরনের ইলেকট্রন ছিল না, সেখানে চলে যেতে পারে। তাহলে এই যে চলে গেল, এই ইলেকট্রনগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রি ইলেকট্রন, অথবা আরেকটা নামে করা হয়, এদেরকে ডাকা হয়, সেটা হচ্ছে আমাদের
কন্ডাকশন ইলেকট্রন। তো এই যে ফ্রি ইলেকট্রনগুলা, এগুলা কি হলো, এখান থেকে যেহেতু এখানে চলে যাচ্ছে, তো এরা মোটামুটি ফ্রি। ফ্রি বলতে এরা ম্যাটেরিয়ালের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে পারে। সো ইলেকট্রন যখন মুভ করতেছে তখন আমরা সামান্য কিছু পরিমাণ হলেও কারেন্ট পেতে পারি। সো এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন। তাহলে এই কন্ডাকশন ইলেকট্রনগুলা গিয়ে যেই ব্যান্ডে থাকার একটা পসিবিলিটি আছে সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মানে মোট কথা সহজ ভাষায় যদি বলি, এই যেরকম ফার্স্ট ব্যান্ড সেকেন্ড ব্যান্ড থাকবে, ফাইনালি আমি ধরলাম এই থার্ড ব্যান্ডটাই আমার হচ্ছে ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স ব্যান্ড। এখন এই ভ্যালেন্স ব্যান্ডের উপরে অবশ্যই একটা ব্যান্ড আছে যেটা কিনা নর্মালি ফাঁকা থাকে। এখন কোনো কারণে যদি এখান থেকে আমি এনার্জি দিয়ে ইলেকট্রনকে ফ্রি করে এটাতে পাঠাতে পারি, তাহলে এখানে যখন পাঠাবো তখন ওরা মুভ করার মাধ্যমে একটা কন্ডাক্টিভিটির একটা পরিবেশ নিয়ে আসে। তো এই যে ব্যান্ডটা, এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এখন এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এদের মাঝে যে গ্যাপটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। নর্মালি এখানে কোনো ধরনের ইলেকট্রন থাকতে পারে না, বাট এই ফরবিডেন এনার্জি গ্যাপের যেই ডিফারেন্স, যেই এনার্জিটা, সেই পরিমাণ এনার্জি আমি ভ্যালেন্স ব্যান্ডে সাপ্লাই দিলেই সে কন্ডাকশন ব্যান্ডে উঠে যাবে। তাহলে এই মাঝখানের যেই ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমি বলি হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, বা এইটুকু পরিমাণ এনার্জি আমার নির্ধারিত করে যে কন্ডাকশন ব্যান্ডে আসলে ইলেকট্রন যেতে পারবে কি। আচ্ছা, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানের যে এনার্জি গ্যাপ, সেটার উপর ভিত্তি করে আসলে কন্ডাক্টিভিটি, মানে ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটিটাকে ডিফাইন করা হয় যে সে কন্ডাক্টর হবে, ইনসুলেটর হবে নাকি সেমিকন্ডাক্টর হবে। সো এখানে আমাদের এনার্জি ব্যান্ডের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালকে যে ক্লাসিফিকেশনটা সেটা দেখানো হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কি করে? ইনসুলেটর আমাদের এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে দেয় না, মানে তড়িৎ অপরিবাহী আর কি। তো যখন আমরা দেখলাম কারেন্ট ফ্লো কখন হবে, যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে। এখন এদের দূরত্ব যদি এত পরিমাণ হয় যে কোনো ইলেকট্রনকেই খুব সহজে ওই পরিমাণ এনার্জি দেওয়া যাচ্ছে না, তখনই আমরা দেখতে পারবো যে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন আসা পসিবল না। তাহলে আমরা আন্দাজ করতে পারতেছি ইনসুলেটরের জন্য কি হবে, এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেক বেশি হবে। তো সাধারণত এই গ্যাপটাকে আমরা যেহেতু বললাম এনার্জি ব্যান্ড, বা এটাকে ইজি, এটা শক্তিকে ইজি দিয়ে প্রকাশ করি, ইনসুলেটরের ক্ষেত্রে এটা অবশ্যই 5 ইলেকট্রোভোল্টের থেকে বেশি হয়। তো মোটামুটি 15 ইলেকট্রোভোল্টের মতো হয়, যেটা এখানে দেখানো হয়েছে এই ব্যান্ড স্ট্রাকচারে ফর ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখানে ভ্যালেন্স ব্যান্ড আছে, ফরবিডেন ব্যান্ডের যেই এনার্জিটা সেই ইজি হচ্ছে দেখানো হয়েছে 15 ইলেকট্রোভোল্ট। তো নর্মালি এটা কি হয়, এটা হচ্ছে গ্রেটার দেন 5 ইলেকট্রোভোল্টের, মানে গ্রেটার দেন 5 ইলেকট্রোভোল্ট হয়। আচ্ছা, এখন এসে কন্ডাক্টরে। কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমরা জানি এরা হচ্ছে ইজিলি এদের মধ্যে কারেন্ট পাস করতে দেয়। আচ্ছা, তার মানে ইজিলি কারেন্ট পাস যখন করতে দিবে, দ্যাট মিনস কন্ডাকশন ব্যান্ডে ইজিলি খুব মানে ইলেকট্রনগুলো আসতে পারতেছে। তার মানে এটাই বলছে যে দেয়ার আর এ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অ্যাভেলেবল ইন কন্ডাক্টর। এই যে ফ্রি ইলেকট্রনস গুলাই কোথায় থাকবে? কন্ডাকশন ব্যান্ডে থাকবে। সো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দেখা যায় আমাদের ভ্যালেন্স ব্যান্ড পার্শিয়ালি অথবা ফুললি ফিল্ড থাকে, সেখান থেকে ইলেকট্রন এখানে গেলেই আমার কন্ডাকশন হবে। এখন যেহেতু কন্ডাক্টরে অনেক ধরনের ফ্রি ইলেকট্রন থাকে, তার মানে বোঝা যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডেই অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলা অবস্থান করতেছে। সো আমরা বলতে পারি এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ওভারল্যাপ থাকে। সো এখান থেকে এখানে যেতে কোনো এনার্জি আমার এক্সট্রা দিতে হচ্ছে না, অলরেডি দে আর ইন ফ্রি মোড। ওকে, এখন আসি সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর বোঝা যাচ্ছে এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি। তাহলে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি যদি হয়, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যে লার্জ একটা ব্যান্ড গ্যাপ ছিল এবং এখানে কোনো ব্যান্ড গ্যাপই ছিল না, সেমিকন্ডাক্টরের জন্য কি হবে, এই লার্জের থেকে মোটামুটি কম একটা মডারেট ব্যান্ড গ্যাপ থাকবে, যেখানে আমরা এক্সটার্নালি অথবা ইন্টারনালি কোনো একটা চেঞ্জ করে ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠাতে পারবো। এবং তাহলে এটার ইয়াটা কি, এই ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে অলমোস্ট ফুল থাকবে, যে এবং কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট এমটি থাকবে, এবং দুইজনই প্রিপেয়ার হয়ে বসে আছে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কোনো একটা
কোনো একভাবে যদি আমি তাদেরকে পুশ করতে পারি, তারা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং কন্ডাকশন ব্যান্ডও রেডি হয়ে বসে আছে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো যদি ইলেকট্রন আসে আমরা তাকে সহজে রিসিভ করে নিতে পারবো। তাইলে এই যে মাঝখানের যে ব্যান্ড গ্যাপটা, এই ব্যান্ড গ্যাপটা মোটামুটি কম হয়, সাধারণত 1 ইলেকট্রোভোল্টের কাছাকাছি হয়। আমাদের কয়েকটা কমন যেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, যেমন সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট, জার্মেনিয়ামের জন্য ব্যান্ড গ্যাপ 0.67 ইলেকট্রোভোল্ট, এবং আরেকটা আছে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এটা হয় 1.43 ইলেকট্রোভোল্ট। তো মোটামুটি 1 ইলেকট্রোভোল্টের আশেপাশেই এনার্জি গ্যাপটা থাকে। সো এদের কোনো কারণে আমি এক্সটার্নাল কোনো এনার্জিতে পুশ করলাম অথবা ইন্টারনাল স্ট্রাকচারে চেঞ্জ করলাম, তখন খুব সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাস হতে পারে। আচ্ছা, এখন আসি এই যে লো টেম্পারেচারে যে ব্যাপারটা। লো টেম্পারেচারে আসে কোনো ইলেকট্রন কোনো এক্সট্রা এনার্জি পাচ্ছে না। লো টেম্পারেচারে কি হয়, ভ্যালেন্স ব্যান্ডটা কমপ্লিটলি ফুল থাকে এবং কন্ডাকশন ব্যান্ডটা কমপ্লিটলি এমটি থাকে। সো এই সেমিকন্ডাক্টরটা লো টেম্পারেচারে একেবারে পারফেক্টলি ইনসুলেটরের মতো আচরণ করে। আচ্ছা, বাট এই লো টেম্পারেচার থেকে যদি আমি একটু বাড়াই, মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসি, তখনই দেখা যায় এই সামান্য চেঞ্জ অফ টেম্পারেচারের কারণে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে, এবং এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে ইভেন এট রুম টেম্পারেচার সাম ইলেকট্রনস অ্যাবাউট 10⁻10 অ্যাটমস, এরা হচ্ছে কি করে, কন্ডাকশন ব্যান্ডটাকে ভ্যালেন্স ব্যান্ডকে ক্রস ওভার করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে। তাহলে এরা চলে আসার কারণে লিটল একটা কন্ডাক্টিভিটি আমরা দেখতে পাই। সো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ইলেকট্রনগুলা এখান থেকে এখানে আসতে পারতেছে। দ্যাট মিনস আমি এক্সটার্নালি তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। কি ধরনের ফোর্স, মানে কি ধরনের এনার্জি, হিট এনার্জি, থার্মাল, মানে টেম্পারেচার বাড়ানোর ফলে। তাহলে তারা এখান থেকে এখানে আসতে পারতেছে এবং সামান্য কন্ডাক্টিভিটি দেখাতে পারতেছে। সো টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করতেছি, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কিছুটা হলেও ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিনস এটার রেজিস্টিভিটি কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে যদি আমরা টেম্পারেচারটা বাড়িয়ে ফেলতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের ভিতরে। আমরা জানি কন্ডাক্টিং কোনো ম্যাটেরিয়ালে যদি টেম্পারেচার বাড়ায়, তখন ইলেকট্রনগুলোর ভেলোসিটি বেড়ে যায়, এবং সাথে সাথে কি হয়, সাথে সাথে তার মানে বাধা দেওয়ার প্রবণতাও বেড়ে যায়। সো রেজিস্টিভিটি বেড়ে যায়। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। সো কন্ডাক্টরে যেটা হয়, কন্ডাক্টরে আমরা যদি টেম্পারেচার বাড়াই, এটার হচ্ছে রেজিস্টিভিটিটাও বেড়ে যায়। এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। আর আমরা সেমিকন্ডাক্টরে দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ালে আমাদের কন্ডাক্টিং মোডে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস রেজিস্টিভিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এইখানে সেমিকন্ডাক্টর যে প্রবণতা দেখায়, সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। সো সেমিকন্ডাক্টর আসলেই আমরা বলতে পারি এদের একটা নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট আছে। সো এটা খুবই একটা ডিস্টিংক্ট একটা পার্থক্য সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টরের মধ্যে। কি ধরনের পার্থক্য, রিয়াকশন টু দ্য অ্যাপ্লাইং অফ হিট, মানে হিট অ্যাপ্লাই করলে তারা কিভাবে রিয়েক্ট করে। আচ্ছা, সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট আছে। আচ্ছা, সো আমরা এখন একটু যে আমাদের পরিচিত যেই সেমিকন্ডাক্টরগুলো সেটার দিকে চলে যাই। সো এখন এতক্ষণ পর্যন্ত যা যা কনসেপ্ট আমরা আলোচনা করলাম, সেগুলো থেকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টরের একটা সুন্দর একটা ডেফিনেশন নিয়ে আসতে পারি। তো সেমিকন্ডাক্টরের ডেফিনেশন কি হতে পারে, যে এমন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক থাকবে যেন তার রেজিস্টিভিটি কন্ডাক্টরের এবং ইনসুলেটরের মাঝখানে। সো আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর আর স্পেশাল ক্লাস অফ এলিমেন্টস হ্যাভিং এ কন্ডাক্টিভিটি between
গুড কন্ডাক্টর অ্যান্ড অ্যান ইনসুলেটর। ওকে, সো এই দুটার মাঝামাঝি যে কন্ডাক্টিভিটি থাকবে অথবা মাঝামাঝি রেজিস্টিভিটি থাকবে তাদেরকে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর বলছি। সো এখানে একটা টেবিল দেওয়া আছে যে কপার, সেটা রেজিস্টিভিটি লেখা আছে, এবং সাথে আমরা কমন একটা সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের রেজিস্টিভিটি যদি কম্পেয়ার করি তাহলে কপারের তুলনায় এটা রেজিস্টিভিটি বেশ বড়, আবার ইনসুলেটরের সাথে যদি তুলনা করি তার থেকে অনেক কম। সো মাঝামাঝি একটা রেজিস্টিভিটি নিয়ে আছে। একই রকমভাবে কন্ডাক্টিভিটি যদি চিন্তা করি সেটাও এই কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝিই থাকবে। সো সেমিকন্ডাক্টরের আরও কি প্রপার্টিস দেখলাম, রেজিস্টিভিটি তো এই দুটার মাঝখানে ঠিক আছে, এবং নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট থাকে, এটা কিভাবে থাকে এবং কেন থাকে সেটা আলোচনা করলাম। আর লাস্টলি এটাতেও আমরা আসবো যে আমাদের যদি কোনোভাবে ইন্টারনালি কোনো স্ট্রাকচার চেঞ্জ করি এটার কন্ডাক্টিভিটি আরও বাড়ানো সম্ভব। সো এখন সেমিকন্ডাক্টরের যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো চিন্তা করি। আমরা দেখলাম যে সেমিকন্ডাক্টিং কমন ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম এবং গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনটাই মোস্টলি কমন আর কি। সো সিলিকন এবং জার্মেনিয়ামের কথা যদি চিন্তা করি এরা হচ্ছে গ্রুপ 4 এর মৌল। এখন গ্রুপ 4 এর মৌল মানে এদের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এখন শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকলে এরা কোন ধরনের বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে সেটা আমরা জানি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সো কোভ্যালেন্ট বন্ডগুলো যদি চিন্তা করি, এখানে জার্মেনিয়ামের চিত্রটা দেওয়া আছে যে একটা জার্মেনিয়াম, তার চারপাশে 4টা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এবং সে কি করছে চারপাশে আরও 4টা জার্মেনিয়ামকে নিয়ে একটা সুন্দর কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। তাইলে এটা একটা ক্রিস্টালের স্ট্রাকচারের মতো হয়ে গেছে। যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম হবে, এই যে এই পাশে যে চিত্রটা দেখা যাচ্ছে এখানে একটা জার্মেনিয়াম, ঠিক একই রকম ভাবে এই পুরা জিনিসটাকে যদি আমি রিপিট করি, এই পুরা জিনিসটা এই জিনিসটাকে যদি আমি আবার রিপিটেশন করি তাহলে আমার এখানে আস্তে আস্তে এই জার্মেনিয়ামের পাশে আরেকটা জার্মেনিয়াম, তার পাশে আরেকটা জার্মেনিয়াম, এখানে আরেকটা জার্মেনিয়াম, প্রতিটা জার্মেনিয়ামের চারপাশে 4টা করে জার্মেনিয়াম, একই রকম ভাবে এখানেও থাকবে এইখানেও থাকবে। সো এই জিনিসটা বারবার রিপিটেড হয়ে সুন্দর একটা ক্রিস্টাল স্ট্রাকচার আমার তৈরি করতেছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। ঠিক আছে, তো এই অ্যাটমগুলা বা মলিকুলগুলাকে আমরা একটা অর্ডারলি প্যাটার্নে করতে পারতেছি, অ্যারেঞ্জ করতে পারতেছি, এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে ক্রিস্টাল। সো সবগুলো সেমিকন্ডাক্টরই ক্রিস্টালাইন স্ট্রাকচার, যেটা আমি একদম লেকচারের শুরুতে বলছি যে আমাদের দুনিয়াতে যত ম্যাটেরিয়াল আছে সবগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি, ক্রিস্টাল, পলিক্রিস্টাল এবং অ্যামরফাস। সো সেমিকন্ডাক্টরগুলো ক্রিস্টাল ম্যাটেরিয়াল হবে। এবং আরও যদি স্পেসিফিকভাবে বলে রাখি, সিলিকন বা জার্মেনিয়ামের যে স্ট্রাকচারটা এটা সাধারণত ডায়মন্ড স্ট্রাকচার হয়। আচ্ছা, সো এখন আমরা বললাম যে কমনলি ইউজ সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম এবং সিলিকন, এগুলোর অ্যাটমিক বন্ড যদি দেখি, এগুলো অলরেডি বলা হয়ে গেছে, তোমরা জাস্ট একটু রিডিং পড়ে নিবা। আমাদের এনার্জি ব্যান্ড ডেসক্রিপশনে আসা দরকার। সো এনার্জি ব্যান্ড ডেসক্রিপশনে আমরা দেখতেছি যে জার্মেনিয়ামের হচ্ছে এটা আমি লিখেছিলাম যে 0.67, সো এখানে অ্যাপ্রক্সিমেটলি 0.7 ইলেকট্রোভোল্ট লেখা আছে। তাহলে আমাদের সিলিকন এবং জার্মেনিয়ামের ক্রিস্টাল স্ট্রাকচারটা এরকম। সো এই যে ইফেক্ট অফ টেম্পারেচার, 0 টেম্পারেচারে এরা একেবারে টাইটলি বন্ড থাকে, কোনো ধরনের থাকে না, মানে কন্ডাক্টিভিটি দেখায় না, যেটা একটু আগে আলোচনা করা হয়েছে, ইনসুলেটরের মতো আচরণ করে। আর যখনই আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসবো বা অ্যাবভ অ্যাবসোলিউট 0 টেম্পারেচার নিয়ে আসবো, সে কি করে একটু একটু কন্ডাক্টিভিটি দেখাতে থাকে এবং সেটা রেজিস্টিভিটি কমতে থাকে, যেটার কারণে আমরা নেগেটিভ কোএফিশিয়েন্ট পেয়েছি। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পর্যন্ত যা কনসেপ্ট সেগুলো অলরেডি ডিসকাসড। সো আমরা এখন চলে আসি ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এতক্ষণ যেটা বললাম, একটা সেমিকন্ডাক্টর কোভ্যালেন্ট বন্ড নিয়ে হচ্ছে তার অ্যাটমিক স্ট্রাকচারটা তৈরি করবে। এখন এই কোভ্যালেন্ট বন্ডগুলা মোটামুটি শক্তিশালী হয়, তারপরও দেখা গেল যে টেম্পারেচারটা যদি অ্যাবসোলিউট 0 থেকে বেশি হয়, মানে রুম টেম্পারেচারে এটার মধ্যে কিছু ইলেকট্রনের ফ্রি থাকার একটা প্রবণতা থাকে। এখন এই যে ফ্রি যে ইলেকট্রন হইল, সেই ফ্রি ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকবে, মানে এখান থেকে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এখানে উঠে গেল। এখন এটা এখানে যখন উঠে গেল, আমি এটাকে একটু বোল্ড করে এভাবে লিখি, এটা যখন এই অবস্থায় উঠে গেল, এই জায়গায় সে একটা ফাঁকা স্থান তৈরি করলো। এখন এই ফাঁকা স্থানে কি করবে, অন্য একটা ইলেকট্রন এসে
জায়গা দখল করার চেষ্টা করবে। তাহলে এই যে ফ্রি যে স্টেটগুলা সে তৈরি করলো, এই ফাঁকা জায়গাগুলাকে আমরা বলে থাকি হচ্ছে হোল। এবং যদি খেয়াল করি যে এখানে আরেকটা ইলেকট্রন আছে ধরলাম, সেই ইলেকট্রনটা এখানে আসার চেষ্টা করতেছে। আচ্ছা, এখন এই ইলেকট্রনটা যখন এখানে আসবে তখন কি করবে, তার পাশের ইলেকট্রন আবার এই জায়গাটা দখল করার চেষ্টা করবে। সো ইলেকট্রন যেদিকে যেদিকে ফ্লো হচ্ছে, হোলটা কি হচ্ছে, এখান থেকে এখানে আসলো হোল, তারপর আবার এখান থেকে এখানে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে তার ঠিক উল্টা দিকে আমরা আরেক ধরনের ফ্লো পাচ্ছি, যে অ্যাবসেন্স অফ ইলেকট্রনের একটা ফ্লো। এই অ্যাবসেন্স অফ ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে হোল, এবং হোলের যে ডিরেকশন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হোল ফ্লো। আচ্ছা, এখন দেখা গেছে যে রুম টেম্পারেচারে আমরা কিছু ফ্রি ইলেকট্রন পাচ্ছি, তার মানে অবশ্যই এখানে ইলেকট্রনের একটা ফ্লো থাকবে এবং হোলেরও একটা ফ্লো থাকবে। এই যে ফ্রি ইলেকট্রন এবং হোলের একটা পারস্পরিক যে একটা ফ্লো পাচ্ছি, সেই ফ্লোটার কারণে আমরা একটা সামান্য পরিমাণ কারেন্ট এখানে পেতে পারি, ঠিক আছে। এবং এই যে ফ্রি ইলেকট্রন তৈরি হইলো, এটার জন্য কিন্তু আমরা সেমিকন্ডাক্টরের ইন্টারনাল কোনো ধরনের চেঞ্জ করিনি। কি চেঞ্জ করছি? চেঞ্জ করছি হচ্ছে বাইরের যে এক্সটার্নাল ফোর্স ছিল, মানে আমরা যেটাকে বলছি টেম্পারেচার বাড়াচ্ছি। সো টেম্পারেচার বাড়ানোর কারণে আমি বাইরে থেকে এক্সটার্নালি তার এনভায়রনমেন্টটা চেঞ্জ করছি, ইন্টারনাল কোনো স্ট্রাকচারে চেঞ্জ করিনি। এইটা চেঞ্জ করার কারণেই আমার কি হচ্ছে, কিছু ফ্রি ইলেকট্রন পাচ্ছি। তো আমাদের এখানকার মূল কথা হচ্ছে যে আমরা ফ্রি ইলেকট্রনগুলো কোথায় পাইলাম? এক্সটার্নাল কজ, ফ্রি ইলেকট্রন ফর এক্সটার্নাল কজ। তাহলে এখন এই যে এক্সটার্নাল কজের কারণে যেসব ফ্রি ইলেকট্রন পাইলাম সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার। এই যে ইন্ট্রিনসিক আর হচ্ছে ক্যারিয়ার। আর ক্যারিয়ার মানে কি? আমরা এখানে ইলেকট্রন এবং হোল এগুলোকে ক্যারিয়ার নামে অভিহিত করব। এগুলোকে কোনো আয়ন বা পজিটিভ নেগেটিভ এরকম কিছুই বলবো না, আমরা বলবো হচ্ছে ক্যারিয়ার। দ্যাট মিনস এরা হচ্ছে কারেন্ট ক্যারি করে। সো আমরা এই যে ফ্রি ইলেকট্রন ফর এক্সটার্নাল কজের জন্য যেগুলো পেলাম সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার। ওকে, আচ্ছা, এখন এই ইন্ট্রিনসিক ক্যারিয়ারের সংখ্যা কত? আমরা দেখলাম যে নর্মাল টেম্পারেচারে এটা 10⁻10 লেভেলের সংখ্যা হয়, তারপরও এটা যথেষ্ট ভালো পরিমাণ মেজারেবল কারেন্ট পাওয়ার জন্য এটা খুবই কম ভ্যালু। তো এই যে উইদাউট চেঞ্জিং এনি ইন্টারনাল স্ট্রাকচার আমরা যেসব ফ্রি ইলেকট্রন পাচ্ছি, এই নাম্বার অফ ক্যারিয়ারগুলা মানে ইন্ট্রিনসিক ক্যারিয়ারগুলা খুবই ইম্পর্ট্যান্ট। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড কোন ধরনের সেমিকন্ডাক্টরে কত পরিমাণে এই ক্যারিয়ারগুলো থাকে, সেই নাম্বারগুলো আমাদের এটার অ্যাপ্লিকেশন ফিল্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আরেকটা জিনিস আছে যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা বলা হয় হচ্ছে মোবিলিটি। মোবিলিটি বলতে আমরা বুঝি, সো আমরা একটা পাইলাম হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ারের সংখ্যা, আর আরেকটা যেটা বলতেছি সেটা হচ্ছে মোবিলিটি। সো মোবিলিটিটা কি? মোবিলিটি হচ্ছে অ্যাবিলিটি টু মুভ। আচ্ছা, কাদের অ্যাবিলিটি এটা একটু লিখে দিই। অ্যাবিলিটি অফ ফ্রি ক্যারিয়ার্স টু মুভ থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল। তো এই জিনিসটাকে বলি হচ্ছে মোবিলিটি। এবং দেখা গেছে যে সিলিকন, জার্মেনিয়াম ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের জন্য এই মোবিলিটিটা হচ্ছে ডিফারেন্ট। সো এটার উপর ডিপেন্ড করে আমরা হাই স্পিড এবং লো স্পিড কোথায় কোন সেমিকন্ডাক্টর ব্যবহার করব এটা ডিফাইন করতে পারি। যেমন আমি যদি এখানে কিছু উদাহরণ দিই, এখানে বই আসলে লেখার জায়গা খুবই কম, তারপর আমি চেষ্টা করছি এখানে লেখার। সো এখানে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন এবং জার্মেনিয়াম, এখানে যদি আমরা ইন্ট্রিনসিক ক্যারিয়ার সংখ্যা নেই, ক্যারিয়ার সংখ্যা হচ্ছে 1.7 × 10⁶, সিলিকনের 1.5 × 10⁶, এবং জার্মেনিয়ামের 2.5 × 10⁻13। সো আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রিনসিক ক্যারিয়ার সংখ্যা জার্মেনিয়ামের সবচেয়ে বেশি। আবার মোবিলিটির ক্ষেত্রে যদি আসি, মোবিলিটিটা কি হবে? মোবিলিটিটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি।
সো এখানে মিউ এর ইয়া হবে 1500, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট পার সেকেন্ড এইটাতে। সো এটা হচ্ছে 1500, এটা হচ্ছে 3900 এবং এটা 8500। সরি, উল্টা লিখে ফেলছি আমি। গ্যালিয়াম আর্সেনাইডের হচ্ছে 8500, সিলিকনের হচ্ছে 1500 এবং জার্মেনিয়ামের 3900। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিকনের মোবিলিটি অনেক কম, বাট জার্মেনিয়ামের তার থেকে বেশি এবং গ্যালিয়াম আর্সেনাইড তার থেকেও বেশি। সো হাই স্পিড যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত জার্মেনিয়াম ব্যবহার করি এবং আরও হায়ার স্পিড হলে সেটা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করি। বাট আমাদের হচ্ছে সবাই আমরা জানি যে সিলিকন হচ্ছে মোস্ট পপুলার সেমিকন্ডাক্টর। এটার পিছনে আরও কারণ আছে, যে আমাদের এটা কত সহজে পাওয়া যায় এবং কিছু থার্মাল স্টেবিলিটির ব্যাপার আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আসবো যখন এই তিনটার মধ্যে, মানে তিনটা মোস্ট পপুলার সেমিকন্ডাক্টরের মধ্যে কম্প্যারিজন করব। বাট আপাতত এই মোবিলিটির কম্প্যারিজন যদি করি তাহলে দেখা যাচ্ছে যে হাই স্পিড রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা জার্মেনিয়াম ব্যবহার করব এবং আরও হায়ার স্পিডের যেগুলো সেগুলোর ক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করব। মোটামুটি মানে আমাদের কাজ চলে এরকম স্পিডের জন্য আমরা সিলিকনটা ব্যবহার করে থাকি। তাহলে এই যে ইন্ট্রিনসিক ক্যারিয়ারের আইডিয়াটা বোঝা গেল। এখন যেসব সেমিকন্ডাক্টরে কোনো ধরনের ইন্টারনাল চেঞ্জ করা হয় নাই, শুধুমাত্র এক্সটার্নাল কজের কারণে ইন্ট্রিনসিক ক্যারিয়ার আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অথবা আমরা বলতে পারি এরা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, মানে এদের মধ্যে কোনো ধরনের ভেজাল এখন পর্যন্ত মিশানো হয় নাই। সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো হবে পিওর সেমিকন্ডাক্টর। এখন দেখা গেছে যে এই কন্ডাক্টিভিটি আসলে আমরা বাড়াতে পারলাম না। সেমিকন্ডাক্টরের যে ইনসুলেটিং যে আচরণ, টেম্পারেচার বাড়িয়ে খুব সামান্যই আমরা একটা কন্ডাক্টিভিটি পেলাম। তাহলে আমাদের অবশ্যই এটার মানে অন্য কোনো স্টেপে যাওয়া দরকার, যেটার কারণে তার কন্ডাক্টিভিটিটা আমরা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো অথবা বাড়াতে পারবো। তো সেই কারণে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বের করা হয়েছে। এখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এই লিটল কারেন্ট কন্ডাকশন ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য আমরা পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে সামান্য পরিমাণে ভেজাল মিশ্রিত করি। এই যে ভেজাল দেওয়া, এখানে আমরা জানি ভেজাল সবসময় খারাপ, বাট এখানে ভেজাল দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের কন্ডাক্টিভিটিটা বেড়ে গেছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা ডোপিং। সো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনটা হবে, আফটার ডোপিং যে ম্যাটেরিয়ালটা পাবো। এবং ডোপিং কাকে বলতেছি, আমাদের পিওর সেমিকন্ডাক্টরের সাথে এক্সট্রা অন্য কোনো ম্যাটেরিয়াল ইমপিউরিটি হিসেবে এটার মধ্যে বসানো। তাহলে যাদের মধ্যে ইমপিউরিটি থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন এই প্রসেসটা আমরা দুইভাবে করে থাকি। তার আগে একটু বলি, এখানে যে ইমপিউরিটি আর এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বলা আছে, এটা আসলে দুইটা এক জিনিস না। এখানে সংজ্ঞাটা আর একটু স্পেসিফাই করে দেওয়া উচিত ছিল, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলো ডোপিং প্রসেসের মধ্যে দিয়ে গেছে তাদেরকে আমরা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বলবো, এবং ডোপিং করার সময় আমরা যে ম্যাটেরিয়ালগুলো এর মধ্যে ইনক্লুড করব সেগুলোকে ইমপিউরিটি বলবো। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলো হবে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হ্যাজ বিন সাবজেক্টেড টু দ্য ডোপিং প্রসেস, মানে ডোপিং প্রসেসের মধ্যে দিয়ে গেছে যেগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে এটা দুইভাবে হয়, কোন টাইপের ইমপিউরিটি আমরা বসাইছি সেটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, একটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন এখানে এন এবং পি, এদেরকে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা টার্মের সাথে কম্পেয়ার করে রাখা হয়েছে। বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কখনো এরকম ক্যাটায়ন বা অ্যানায়ন রূপে থাকবে না, এদের মধ্যে কোনো চার্জ আয়ন থাকবে না, এরা একেবারে ফুলফিল বা পরিপূর্ণ হচ্ছে মলিকুলই থাকবে। বাট ইলেকট্রনের একটা ফ্লো যখন বেশি হবে তখন আমরা এটাকে এন টাইপের বলবো, এবং হোলের ফ্লো যখন বেশি হবে তখন এটাকে পি টাইপের দিকে নিয়ে যাব। প্রথমে চলে আসি এন টাইপ সেমিকন্ডাক্টরে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি হবে, আমাদের যখন পেন্টাভ্যালেন্ট মৌলগুলা বসাবো, মানে পঞ্চযোজী যে মৌলগুলা বসাবো, তখন আমরা বলবো এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর। পঞ্চমযোজী মৌলগুলা কি কি হতে পারে, হচ্ছে আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, এই টাইপের ম্যাটেরিয়ালগুলো হতে পারে। এগুলা যখন আমরা সিলিকনের মধ্যে অথবা জার্মেনিয়ামের মধ্যে বসাবো তখন আমরা বলবো এটাকে এন টাইপ ম্যাটেরিয়াল। তাহলে এখানে কি ঘটে দেখি, আমরা জানি যে জার্মেনিয়াম যদি একটা নেই, জার্মেনিয়ামের চারপাশে 4টা ইলেকট্রন
ভ্যালেন্স শেলে আছে। এখন যখন আর্সেনিক আনবো, আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে, তাহলে 4টা ইলেকট্রন 4টা জার্মেনিয়ামের ইলেকট্রনের জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে বন্ড, কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। আর এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কি থাকবে, আনঅ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে আমাদের এখানে জার্মেনিয়ামের 4টা ইলেকট্রন আছে, বা জার্মেনিয়াম বলি অথবা সিলিকন বলি, এটা শেষ কক্ষপথে 4 ইলেকট্রন। আর আর্সেনিক যদি আমরা নিয়ে আসি, সেটা শেষ কক্ষপথে 5 ইলেকট্রন। এখন এই 4টা ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, এবং এই আর্সেনিকের একটা ইলেকট্রন কি থাকবে, আনঅ্যাসোসিয়েটেড with any particular covalent bond. তাহলে এই যে আনঅ্যাসোসিয়েট গুলো থেকে গেল, এরা কি করবে, এরা এখানে ফ্রি ইলেকট্রনের মতো আচরণ করবে। তাহলে এই যে যেটা আনঅ্যাসোসিয়েট থেকে গেল, এটা আমরা বলতে পারি যে এটা বন্ড খুবই লুজলি হবে এবং এটা রিলেটিভলি ফ্রি ইলেকট্রনের মতো আচরণ করবে এবং এই ম্যাটেরিয়ালটার মধ্যে ঘুরে বেড়াবে। ঠিক আছে, তাহলে এখন এই যে আর্সেনিক কি করলো, আর্সেনিক একটা করে রিলেটিভলি ফ্রি অ্যাটম এখানে ডোনেট করলো। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডোনর অ্যাটম বা ডোনর ইম্পিউরিটিস। ঠিক আছে, সাচ ইম্পিউরিটিস হুইচ প্রডিউস এন টাইপের সেমিকন্ডাক্টর আর কল ডোনর ইম্পিউরিটিস। তার মানে আর্সেনিক একটা ডোনর অ্যাটম এবং সে এখানে একটা ইলেকট্রনকে রিলেটিভলি ফ্রি বা অন্য যে কোভ্যালেন্ট বন্ড সেটার সাথে আনঅ্যাসোসিয়েটেড অবস্থায় রেখে দিল এটাকে মুভ করার জন্য। এখন আমরা যদি লার্জ নাম্বারের ফ্রি ক্যারিয়ার এটার মধ্যে জেনারেট করি, এটা ইলেকট্রিক্যালি কিন্তু নিউট্রাল থাকবে। এটা বারবার বলে দিচ্ছি যে আমাদের ইলেকট্রিক্যালি এটা কোনো ধরনের মানে ক্যাটায়ন বা অ্যাটায়ন বা ইলেকট্রিক পজিটিভ নেগেটিভলি চার্জ এরকম অবস্থায় থাকবে না। তো এটা যতই আমি এখানে একটা করে ফ্রি ইলেকট্রন মুভ করুক না কেন, আর্সেনিকের ভিতরে যেই কয়টা প্রোটন থাকার কথা, যেই কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই আছে। জার্মেনিয়াম অথবা সিলিকন, তার মধ্যে যেই কয়টা প্রোটন ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই আছে। সো এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অবশ্যই নিউট্রাল থাকবে। তো যতই আমি এখানে ইম্পিউরিটি অ্যাড করি না কেন, এটা অবশ্যই ইলেকট্রিক্যালি নিউট্রাল থেকে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আসলে ব্যান্ড ডায়াগ্রামে এটার কি ইফেক্টটা পড়ে। তো আমাদের ব্যান্ড ডায়াগ্রাম ছিল, ভ্যালেন্স ব্যান্ডে এরকম ইলেকট্রন ছিল, কন্ডাকশন ব্যান্ডে কোনো ধরনের ইলেকট্রন ছিল না। এইগুলো আসলে আগে থেকে ছিল না। তাহলে এবং মাঝখানে আমাদের ফরবিডেন একটা ব্যান্ড গ্যাপ ছিল। এখন যখনই আমাদের এই এক্সট্রা ডোনর অ্যাটমগুলা এসে হাজির হইলো এবং রিলেটিভলি ফ্রি ইলেকট্রন দিল, তারা কি করে, এই যে ফরবিডেন যে এনার্জি গ্যাপ আছে তার মধ্যে একটা ডিসক্রিট একটা এনার্জি লেভেলের তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডোনর লেভেল। তাহলে এখানে ডিসক্রিট একটা এনার্জি লেভেল তৈরি হলো এই ফ্রি ইলেকট্রনগুলোর জন্য। তাহলে এখন এখান থেকে এখানে যাওয়া এবং তারপর এখান থেকে এখানে যাওয়া ইলেকট্রনের জন্য সহজ হয়ে গেল। তো এখানে যেহেতু ডোনর এনার্জি লেভেলে আমাদের ফ্রি ইলেকট্রনগুলো চলে আসলো, তাহলে আগের যেই ফরবিডেন গ্যাপের যে এনার্জি ছিল তার থেকে এনার্জি কমে গেল। এখন আগের থেকে এখানে ট্রান্সফার হওয়া খুবই সহজ হয়ে গেল। তো এভাবে ডোনর ইম্পিউরিটা এনার্জি ব্যান্ড স্ট্রাকচারে ভূমিকা রাখে এবং সেটার মাধ্যমে সেমিকন্ডাক্টরকে আরও বেশি কন্ডাক্টিভ হওয়ার জন্য হেল্প করে। ওকে, সো এন টাইপ কন্ডাক্টিভিটি এখানে দেওয়া আছে। এগুলোতে আমরা পরে আসবো যখন পি এন জাংশন পড়াবো। এখন চলে আসি পি টাইপ সেমিকন্ডাক্টর। সো পি টাইপ সেমিকন্ডাক্টরে বা পি টাইপ ম্যাটেরিয়ালে আমরা কি করব, আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিই। ট্রাইভ্যালেন্ট কি কি হতে পারে, হচ্ছে বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এই ম্যাটেরিয়ালগুলো যদি আমরা অ্যাড করি তাহলে দেখা যাবে বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 3টা। মানে ট্রাইভ্যালেন্ট যেহেতু, এদের শেষ কক্ষপথে 3টা করে ইলেকট্রন থাকবে। এখন আমরা দেখলাম সিলিকন, জার্মেনিয়াম এসব সেমিকন্ডাক্টরে 4টা থাকে। তাহলে 3টা এবং 3টা মিলে কোভ্যালেন্ট বন্ড গঠন করলো। 3 এবং 3 এরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। বাট সিলিকন বা জার্মেনিয়াম মানে সেমিকন্ডাক্টরের একটা ইলেকট্রন এখানে আনঅ্যাসোসিয়েটেড থেকে যাবে।
তো এই যে আনএসোসিয়েট থেকে গেল, আমরা এটাকে বলতে পারি যে ইনঅ্যাডিকুয়েট বা ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ ইলেকট্রন টু কমপ্লিট দ্য কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ ইলেকট্রন টু কমপ্লিট কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমার কি হইলো, একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি ক্রিয়েট হইলো। এটা যেহেতু আনঅ্যাসোসিয়েট থেকে গেল, এখানে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। এই ভ্যাকেন্সিটাকে আমরা বলি হোল। এই ভ্যাকেন্সিটাকে বলা হয় হচ্ছে হোল। এখন এই ভ্যাকেন্সি যে ক্রিয়েট হলো, এই ভ্যাকেন্সির নাম আমাদের হোল, এবং এটা রেডি হয়ে বসে আছে। পাশে থেকে যদি কোনো ইলেকট্রন এখানে আসে, সে এটাকে সুন্দরভাবে রিসিভ করে নেবে। মানে এটা রেডি টু অ্যাকসেপ্ট আ ফ্রি ইলেকট্রন ফ্রম দ্য, মানে বাইরের আশেপাশে যে কোনো জায়গা থেকে সে এখান থেকে একটা ফ্রি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে বসে আছে। তাহলে এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটমস। তাহলে যেই ইম্পিউরিটিসটা আমরা 3 ভ্যালেন্স ইলেকট্রন সহকারে যেই ইম্পিউরিটিসটা এখানে ডিফিউজ করলাম, সেগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম। আচ্ছা, এখন দেখি এটার কন্ডাকশন ব্যান্ডে কি অবস্থা হয়। এখানে যেটা হয়, এখানে মাঝখানে আমাদের একটা হোলের লেভেল ক্রিয়েট হয়। এখন তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যাওয়া সহজ, তারপর এখান থেকে আবার এখানে ইলেকট্রন যাওয়াটা সহজ। বা হোল ফ্লো বা ইলেকট্রন ফ্লো যেটাই থাকুক না কেন, যে কোনো একটা ফ্লো থাকলে আমরা কারেন্টের যে কন্ডাক্টিভিটিটা সেটা পাবো। এখন হোল আর ইলেকট্রনের ফ্লোটা যদি আমরা চিন্তা করি, ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো, এখানে আমরা দেখলাম যে যদি বোরন হয়, ধরলাম এখানে সিলিকন আছে, সিলিকনের চারপাশে 4টা ইলেকট্রন, এবং এখানে বোরন আছে, বোরনের 3 পাশে 3টা ইলেকট্রন। সো এগুলোকে আমি বোল্ড করে দিই। আচ্ছা, এখন এখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। এখন এই ফাঁকা জায়গাটা কি হবে, ফাঁকা জায়গাটা কিন্তু রেডি হয়ে বসে আছে, অন্য একটা জায়গা থেকে ইলেকট্রন আসলেই সে এটাকে দখল করে নিতে পারে। ধরে নিলাম এখানকার যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কোনোভাবে সাফিসিয়েন্ট এনার্জি, কাইনেটিক এনার্জি গেইন করছে এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে এখানে যাওয়ার জন্য। তাহলে এটা যখন এখানে গেল, তখন কি হইলো, এই হোলটা এখানে চলে আসলো। তাহলে পরের যে চিত্রটা হবে, যে আমার এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, এবং আগে যেই জায়গায় হোল ছিল সেই জায়গায় ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের ফ্লোটা এদিক থেকে যদি এদিকে হয়, তাহলে এই যে হোলের যে হোলের ফ্লোটা হচ্ছে এদিকে। সো ইলেকট্রন এবং হোল এই দুইটার ফ্লোটা কোন দিকে হবে, একটা আরেকটার বিপরীত দিকে। এবং আমরা সাথে জানি যে ইলেকট্রনের ফ্লো যেদিকে, কারেন্ট ফ্লো তার উল্টা দিকে। সো আমাদের কনভেনশনাল যে কারেন্ট ফ্লোটা থাকবে, কারেন্ট ফ্লো এবং হোল ফ্লো এর ডিরেকশনটা সেম দিকে হবে, আর ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে তার বিপরীত দিকে। আচ্ছা, এখন আসি যে পরের যেই সেকশনটা আছে 5.12 চার্জ। এটা আমি অলরেডি বলে ফেলছি যে যতই আমরা ডোপিং অ্যাড করি না কেন, ডোনর অ্যাটম হোক বা অ্যাকসেপ্টর অ্যাটম হোক, এক্সেস ইলেকট্রন বা অ্যাবসেন্স অফ ইলেকট্রন, মানে এক্সেস হোল যদি থাকে, যেটাই থাকুক না কেন, এটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে। কারণ আমার এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এবং প্রোটন এখানে চেঞ্জ হচ্ছে না। মানে আমরা ইলেকট্রন এখান থেকে বের করেও নিয়ে আসতেছি না, অথবা একেবারে গিফট করতেছি না, যা শুধু মিক্স আপের মাধ্যমে ফ্রি ইলেকট্রন অথবা হোলের একটা ফ্লো হওয়ার মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি, চেঞ্জিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ আ সেমিকন্ডাক্টর। আচ্ছা, সো এখন মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারে আসি। আমরা জানলাম ক্যারিয়ার মানে এখানে থাকবে হোল এবং ইলেকট্রন। সো আমাদের 2 টাইপের ক্যারিয়ার, একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। সো এখানে আমরা এভাবে ইলেকট্রনটাকে সাধারণত এভাবে নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয়, এবং হোলটাকে এভাবে পজিটিভ দিয়ে প্রকাশ করা হয়। এটা বোঝার জন্য আমাদেরকে ইন্ট্রিনসিক যে স্টেটটা ছিল সেই জায়গায় একটু ফেরত যেতে হবে, যে যখন আমাদের ইম্পিউরিটি দিছি তখন এন টাইপে
অনেক ধরনের ফ্রি ইলেকট্রন চলে আসছে, আর পি টাইপে হচ্ছে লার্জ নাম্বার অফ হোল চলে আসছে। আর রুম টেম্পারেচার যখন রুম টেম্পারেচারে আসার ফলে মানে ডোপিং করার আগে কোভ্যালেন্ট বন্ডগুলা ব্রেক করে কিছু ফ্রি ইলেকট্রন এবং হোল রিলিজ করছে। সো ইন্ট্রিনসিক ক্যারিয়ারের কথায় যদি আসি, তাহলে প্রতিটা ম্যাটেরিয়ালের রুম টেম্পারেচারে আমাদের কিছু ইলেকট্রন এবং কিছু হোল নিয়ে বসে আছে। তাহলে এই যে কিছু ইলেকট্রন ধরলাম এন টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল যখন ইন্ট্রিনসিক অবস্থায় ছিল তখন তার মধ্যে কিছু ইলেকট্রন আছে এবং কিছু পরিমাণ হোল আছে, সেম পরিমাণ। যেই কয়েকটা ইলেকট্রন বন্ড ভেঙে টেম্পারেচারের কারণে উপরের জায়গায় চলে গেছে সেই কয়টাই হোল ক্রিয়েট হয়েছে। সো সিমিলার নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড হোল আর প্রেজেন্ট ইন ইন্ট্রিনসিক স্টেট। এখন যখন আমরা এক্সট্রিনসিক অবস্থায় নিয়ে আসলাম মানে আফটার ডোপিং, তখন কি হইল, এন টাইপ ম্যাটেরিয়ালে দেখলাম আমাদের আর্সেনিকের মাধ্যমে বা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের ম্যাটেরিয়ালের মাধ্যমে কি হইলো, এখানে অনেকগুলা এক্সেস ইলেকট্রন এসে হাজির হইলো। তাহলে দেখা যাচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়ালে ইন্ট্রিনসিক অবস্থায় ইলেকট্রন হোল আছে এবং এক্সট্রিনসিক অবস্থায় অনেক পরিমাণ ফ্রি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন রয়ে গেছে। তাইলে এখানে আমার সংখ্যা কার বেশি, ইলেকট্রনের বেশি নাকি হোলের বেশি? অবশ্যই বোঝা যাচ্ছে ইলেকট্রনের বেশি। তাইলে এখানে ইলেকট্রনগুলাকে আমরা বলবো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। একইভাবে যদি পি টাইপের কথা চিন্তা করি, পি টাইপেও ইন্ট্রিনসিকে সেম জিনিস ছিল একেবারে এটার মতোই, বাট এক্সট্রিনসিকে কি ছিল, কতগুলা অ্যাবসেন্স অফ ইলেকট্রন তৈরি হইলো। মানে আমার এখানে পরিপূর্ণভাবে কোভ্যালেন্ট বন্ড করার মতো পর্যাপ্ত সংখ্যক ইলেকট্রন ছিল না, এই কারণে কতগুলো ফাঁকা জায়গার সৃষ্টি হলো, দ্যাট মিনস হোল তৈরি হলো। সো এক্সট্রিনসিকে অনেক পরিমাণ হোল থাকবে। তাহলে এই জায়গায় আমরা হোলগুলাকে বলবো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে, তাইলে সামারি যেটা হইলো, এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার, হোল হচ্ছে মাইনরিটি। তাইলে এখানে আমরা এভাবে লিখি, মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার। যদি এন টাইপ হয় মেজরিটি হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি হচ্ছে হোল। এই যে এই হোলগুলা এরা মাইনর হিসেবে রয়ে গেল। আর পি টাইপে যদি চিন্তা করি, পি টাইপে মেজরিটি হচ্ছে হোল এবং মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা এখন এটার একটু চিত্রটা দেখি। এখানে এন টাইপে দেখানো হয়েছে যে প্লাস দিয়ে বোঝাচ্ছে এখানে ডোনর আয়নগুলা, আর মাইনরিটি ক্যারিয়ার এখানে হচ্ছে এই ফিল যেই সার্কেলগুলা সেগুলা দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রন, এবং হলো যেই সার্কেলগুলা সেগুলা দিয়ে বোঝাচ্ছে হোল, আর এই প্লাস দিয়ে বোঝাচ্ছে ডোনরের ইলেকট্রনগুলা। সো এখানে দেখা যাচ্ছে ডোনর আয়ন বেশি রয়ে গেছে। সো এন টাইপে আমার মেজরিটি ক্যারিয়ার হবে হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, আর এখানে হচ্ছে উল্টাটা, এখানে সিম্বল নিয়ে একটু কনফিউশন হতে পারে। তো আমরা চেষ্টা করব হোলটাকে এভাবে পজিটিভ দেওয়ার অথবা এরকম হলো দেওয়ার, এবং ইলেকট্রনটাকে নেগেটিভ দেওয়ার অথবা এরকম একেবারে ফিল্ড একটা সার্কেল দেওয়ার। সো এখানে যেভাবে দেওয়া আছে এই বইটাতে এটা একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আমার মনে হয় এভাবে সিম্বলাইজ করাটা বেটার হবে। বাট আশা করি যে মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার কনসেপ্টটা এখানে বোঝা গেছে। আচ্ছা, সো এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পিএন মানে আমাদের এখন পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি। তার মানে ডোপ করার পর এদের কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, কারেন্ট ফ্লো হওয়ার মতো স্টেটে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হাতে পেয়ে গেছি। তাহলে এখন পি টাইপ আমাদের কাছে আছে, পি টাইপ এবং এন টাইপ। এখন পরবর্তীতে এই পি এন বা ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক বা শুধু এক্সট্রিনসিক এসব সেমিকন্ডাক্টরের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইস তৈরি করব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমাদের হবে পিএন জাংশন, এবং সেখান থেকে আস্তে আস্তে ডায়োড এবং অন্যান্য যে ডিভাইস আছে যেমন ট্রানজিস্টর, এগুলোতে আমরা যেতে থাকবো। ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।